ওকে স্যার। তাহলে আমাদের যে 7 PM এর সেশন, 7 PM এ আমরা যেটা করছি সেটা হচ্ছে হিস্ট্রি এমসিকিউজ পড়ছি। ঠিক আছে, হিস্ট্রি এমসিকিউজ। না, চলো, আগের দিন আমরা বোধহয় 5-6টা কোয়েশ্চেন করতে পেরেছিলাম, আজকে তারপর থেকে করব। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাটেন্ড দ্য ফার্স্ট সেশন অফ দ্য রাউন্ড টেবল কনফারেন্স? নিম্নের কে প্রথম রাউন্ড টেবল কনফারেন্সের অংশগ্রহণ করেছিল? হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাটেন্ড দ্য ফার্স্ট সেশন অফ দ্য রাউন্ড টেবল কনফারেন্স? আগে বলি কিভাবে এই এই যে যে কোয়েশ্চেনগুলো তোমাদের করানো হচ্ছে, এই কোয়েশ্চেনের কিন্তু প্রপার নোট তোমাদের কাছে থাকা চাই। কি করতে বলেছি আমি? আমি যেটা বলেছি যে তোমাদের কোয়েশ্চেন নাম্বার লিখবে, কোয়েশ্চেন নাম্বার লিখে জায়গাটা ফাঁকা রাখবে, পরে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই কোয়েশ্চেনটা ওখানে লিখবে। এখন কোয়েশ্চেন লেখার দরকার নেই। এখন এই কোয়েশ্চেন আলোচনা করতে গিয়ে আমরা যে নোটগুলো নিয়ে আলোচনা করব, সেই নোটগুলো কোয়েশ্চেন নাম্বারের শেষে তোমরা লিখবে। ওকে, সবাই এটাই করছো আশা করছি। বাকি কোয়েশ্চেনটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পরে ভিডিও থেকে দেখে নিতে পারো, স্ক্রিনশট নেওয়াটাই বেটার। যখনই কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন একটি স্ক্রিনশট নাও এবং দাগ নাম্বার দাও, দিয়ে তারপর এর আনসার এবং এর নোট সম্পর্কে নাও। দেখো, স্যার, হ্যাঁ বলো, হ্যালো স্যার। বলো শুনছি। বলছি স্যার, এর আগের দিনের যে ক্লাসটা ওটাতে আমি অ্যাটেন্ড থাকতে পারিনি তো। মানে ওটার কি রেকর্ডিং ক্লাস কিছু পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। গ্রুপের ডেসক্রিপশন চেনো? গ্রুপ ডেসক্রিপশন বের করতে পারো? হ্যাঁ, হ্যাঁ, গ্রুপ হ্যাঁ। ডেসক্রিপশনে তোমাদের যা কিছু সব ওখানে প্রোভাইড করা হবে। হ্যাঁ, দেখবে ওখানে দেওয়া আচ্ছা, আছে, লিংক দেওয়া আছে। ওকে, ঠিক আছে, ঠিক ওকে, বেশ, চলো। ঠিক আছে। দেখো, যখন আমরা আরটিসির কথা বলছি, রাউন্ড টেবল কনফারেন্সের কথা বলছি, প্রত্যেকটা প্রশ্নের সাথে কিছু না কিছু কাহিনী আছে। কাহিনীটা শুনলে কি হবে, পরবর্তীকালে যখন আমরা থিওরি পড়বো তখন এটাকে রিলেট করতে পারবে। সবার প্রথমে এই যে রাউন্ড টেবিল কনফারেন্স, বাংলায় যেটাকে বলা হয় গোল টেবিল বৈঠক, এই গোল টেবিল বৈঠক হয়েছিল কেন শোনো। গোল টেবিল বৈঠক হয়েছিল লন্ডনেই হয়েছিল, ভারতীয় নেতাদেরকে নিয়ে গোল টেবিল বৈঠক হয়েছিল। যে গোল টেবিল বৈঠকে বসে একটা রিপোর্ট নিয়ে চর্চা হয়েছিল। কিসের রিপোর্ট? সাইমন কমিশনের রিপোর্ট। সাইমন কমিশন আমাদের ভারতবর্ষে এসেছিল, সেই সাইমন কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টটাকে ব্যাখ্যা করার জন্য। এবার সাইমন কমিশন কেন ভারতে এসেছিল? দেখো, 1919 সালের 1919 সালের যে ভারত শাসন আইন লাগু করেছিল, সেই আইন 10 বছরে কতদূর কি প্রগ্রেস করতে পারলো বা কতদূর কি করতে পারলো, বা অ্যাডমিনিস্ট্রেটিভ কি কি রিফর্মস আসলো এই আইনের ফলে, সেইটা ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট থেকে সাইমন কমিশনকে ভারতে পাঠানো হয়েছিল, যে আপনারা গিয়ে এটা অবজার্ভ করুন যে 1919 সালে যে অ্যাক্ট আমরা ইন্ডিয়াতে লাগু করেছিলাম সেটার এখন বর্তমান পরিস্থিতি কি। তো সাইমন কমিশন সেই সূত্রে তারা ভারতে এসেছিল একটা কনস্টিটিউশনাল রিপোর্ট তৈরি করতে। বলো আমার সঙ্গে সঙ্গে, সাইমন কমিশন ভারতে কেন এসেছিল? সাইমন কমিশন ভারতে এসেছিল কনস্টিটিউশনাল রিপোর্ট তৈরি করতে। যেহেতু সাইমন কমিশনে আমাদের ভারতের থেকে ভারতীয় রিপ্রেজেন্টেটিভ যেহেতু ছিল না, তাই সাইমন কমিশনের প্রতিবাদ করা হয়েছিল, সাইমন কমিশন গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও সাইমন কমিশন ফর্ম হয়েছিল 1927 সালে, আর সেই 27 সালের ফর্ম হওয়া কমিশন ভারতে এসেছিল 1928 সালে। এবং তাদেরকে যখন হুটিং করা হলো, গো ব্যাক স্লোগান দেওয়া হলো, তা সত্ত্বেও তারা ভারতের থেকে একটা রিপোর্ট মোটামুটি করে নিয়ে যায়। আর সেই রিপোর্টটাকে ডিসকাস করবার জন্য 1931, 1930, 1931, 32 এই 3 বছরে 3টি গোল টেবিল বৈঠকের আয়োজন হয়, 1930, 1931, 1932। ওকে, তাহলে তোমরা একবার আমার এটা কনফার্ম করো যে রাউন্ড টেবিল কনফারেন্স কেন হয়েছিল, এটুকুন বোঝা গেছে কি? হ্যাঁ দাদা। ভেরি গুড। এবার কিছু কিছু পয়েন্ট দেখো। 3টি গোল টেবিল বৈঠক হয়েছিল, নোট লিখবে, নোটের মধ্যে লিখবে 3টি গোল টেবিল বৈঠক হয়েছিল, 3টি, দেয়ার আর 3 আরটিসিস, 3টি রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল। প্রথমটার কথা যদি বলি, ফার্স্ট, একদম আমি ডেট ধরে ধরে বলছি, এভাবেই লিখবে, পরীক্ষায় প্রশ্ন এভাবে জিজ্ঞেস করতে পারে।
যেমন ফার্স্টেরটা যেটা হয়েছিল সেটা হচ্ছে নভেম্বর 30 থেকে নভেম্বর 1930 থেকে জানুয়ারি 1931 পর্যন্ত। তাহলে প্রথম গোলটেবিল বৈঠক নভেম্বর 1930 থেকে জানুয়ারি 1931 পর্যন্ত হয়েছিল। সেকেন্ড গোলটেবিল বৈঠক বা সেকেন্ড আরটিসি রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল সেপ্টেম্বর, কারো মাইক অন আছে মাইক অফ করে দাও, সেপ্টেম্বর 1931 থেকে ডিসেম্বর 1931 পর্যন্ত, ডিসেম্বর 1931 পর্যন্ত। আর লাস্ট যে থার্ড আরটিসি থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স যেটা হয়েছিল সেটা হয়েছিল নভেম্বর 1932 থেকে ডিসেম্বর 32, নভেম্বর 32 থেকে ডিসেম্বর 32। এই হচ্ছে তিনটি রাউন্ড টেবিল কনফারেন্স। তাহলে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স নভেম্বর 1930, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স সেপ্টেম্বর 1931, অ্যান্ড থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স 1932। ওকে, এটুকুন ক্লিয়ার হলো? তাহলে সেকেন্ডটা একটু বলুন। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স সেপ্টেম্বর সেপ্টেম্বর 1931 থেকে থেকে কতটা? সেপ্টেম্বর 1931 থেকে ডিসেম্বর 1931 পর্যন্ত। ওকে, আচ্ছা, ওকে। স্ক্রিন দেখতে পাচ্ছ না? দেখো স্ক্রিন, যদি সবাইকেই বলছি স্ক্রিন থেকে যদি কোনো লেখা বুঝতে অসুবিধা হয় স্ক্রিনের উপরে আঙুল দিয়ে একটু জুম করার চেষ্টা করে দেখো, জুম হয়ে যাবে, স্ক্রিনটা জুম হয়ে যাবে। সো কোথাও অসুবিধা হলে স্ক্রিনটা একটু জুম করে দেখে নেবে। তাহলে এখানে একটা নোট তোমরা লিখেই রাখতে পারো যে রাউন্ড টেবিল কনফারেন্স, আমি সংক্ষেপে লিখছি যে আরটিসি ওয়াজ হেল্ড ইন লন্ডন, এটা লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, কিসের জন্য? টু ডিসকাস দ্য রিপোর্ট, টু ডিসকাস দ্য রিপোর্ট অফ সাইমন কমিশন, টু ডিসকাস দ্য রিপোর্ট অফ সাইমন কমিশন। সাইমন কমিশনের রিপোর্ট ডিসকাস করার জন্য। কিসের বিষয়ে সাইমন কমিশন রিপোর্ট ছিল? অন কনস্টিটিউশনাল রিপোর্ট। সাইমন কমিশনের যে রিপোর্টটা ছিল সেটা ছিল কনস্টিটিউশনাল রিপোর্ট, কনস্টিটিউশনাল রিপোর্ট। তাহলে সাইমন কমিশন যে কনস্টিটিউশনাল রিপোর্ট তৈরি করেছিল সেটাকে ডিসকাস করার জন্য ভারতীয় লিডার্সদের সাথে, ভারতীয় নেতৃবৃন্দের সাথে ইংরেজদের যে বৈঠক সেটাই হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স। পরিষ্কার? এইখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাউন্ড টেবিল কনফারেন্সের সাথে রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে জিজ্ঞেস করে, সেই জিনিসগুলোকেই এখন আমরা এক এক করে নোট ডাউন করব। যেমন আমরা যখন মহাত্মা গান্ধীর কথা বলি, তো মহাত্মা গান্ধী একটি মাত্র রাউন্ড টেবিল কনফারেন্স অংশগ্রহণ করেছিল, সেটা হচ্ছে কোনটা? সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। সো নোট করো এটা, যে মহাত্মা গান্ধী participated in সেকেন্ড আরটিসি, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে উনি অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে, অন বিহাফ অফ কংগ্রেস বা আইএনসি। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বিহাফ থেকে গান্ধীজি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন তিনি, একটি মাত্র, তিনি আর কোথাও অংশগ্রহণ করেননি ইন 1931। ওকে, এবং এই সময় একটা কাহিনী হয়েছিল, যে আরটিসিতে গান্ধীজি জয়েন করেছিল সেইখানে আরভিনের সঙ্গে, লর্ড আরভিনের সঙ্গে একটা চুক্তি হয়। সো এইটাকা মনে রাখতে হবে, অ্যান্ড গান্ধী আরভিন pact was signed, Gandhi Arvind pact was signed, Gandhi Arvind pact was signed, in this, during this session, during this conference, এই কনফারেন্সের সময়কালে গান্ধী আরভিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে গান্ধীজি একমাত্র ব্যক্তি, তিনি সেকেন্ড আরটিসিতে যোগদান করেছিলেন কংগ্রেসের বিহাফ থেকে, এবং এই কনফারেন্স চলাকালীন গান্ধীজির সঙ্গে লর্ড আরভিনের যে চুক্তি স্বাক্ষরিত ছিল, গান্ধী আরভিন প্যাক্ট, পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে, তো মনে রেখো এটা। আচ্ছা, এখান থেকে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করে, মনে রাখবে যে দুজন ব্যক্তি এমন আছে যে দুজন ব্যক্তি সবকটা রাউন্ড টেবিল কনফারেন্সে অংশগ্রহণ করেছিল। তারা কারা কারা?
দুজন ব্যক্তি, সে হলো তেজ বাহাদুর সপ্রু, তেজ বাহাদুর তেজ বাহাদুর সপ্রু তেজ বাহাদুর সপ্রু। বানানটাকে খেয়াল করবে, যে কোনো ভাবে লেখা যায় SAPRU বা SAPROO, বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা আছে, তবে ওতে কোনো ম্যাটার নয়। তাহলে তেজ বাহাদুর সপ্রু আর আর একজনকে অ্যান্ড ডক্টর B.R. আম্বেদকর, B.R. আম্বেদকর। এই দুইজন ব্যক্তি জয়েন্ট বা পার্টিসিপেটেড অল দ্য 3 RTCs। তাহলে 3টি RTCs যারা অংশগ্রহণ করেছিল তারা হচ্ছে তেজ বাহাদুর সপ্রু আর কে, B.R. আম্বেদকর। ওকে, তাহলে এই পয়েন্টটা যখন আমরা জানলাম তখন এই কোয়েশ্চেনের উত্তর এবার আমরা করতে পারবো। দেখো প্রশ্ন জিজ্ঞেস করেছে যে হু অ্যামাং দ্য ফলোইং অ্যাটেন্ডেড দ্য ফার্স্ট সেশন অফ RTC। তাহলে ফার্স্ট সেশন যেহেতু তেজ বাহাদুর সপ্রু সবকটাতেই অংশগ্রহণ করেছিল, তাহলে তেজ বাহাদুর সপ্রু এখানে উত্তর হয়ে যাবে। বুঝতে পারলাম কি না? হ্যাঁ এটা স্যার। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের এখানে শেষ হলো। এবার চলো আমরা এই প্রশ্নে আরো যে ব্যক্তিবর্গ দেখতে পাচ্ছি, আবুল কালাম আজাদ বা মহাত্মা গান্ধী, এদের সম্পর্কে কিছু নোট নিয়ে নিই। চলো দ্রুত দ্রুত। সো মুছে দিলাম আমি এটা। হুম, আমি যখন মুখে বলছি তো বলতে বলতে আশা করছি তোমরা এগুলো লিখে নিচ্ছ। চলো হ্যাঁ স্যার, এখানে, লেখা হয়ে গেছে। হ্যাঁ এখানে আমরা আবুল কালাম আজাদকে দেখতে স্যার, পাচ্ছি। একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলো। বলছি স্যার, এখানে আমাদের NSB মানে তথা সুভাষচন্দ্র বসুর যে নামটা রয়েছেন, উনি কি এই আমাদের গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন, মানে যেটা আর কি হয়েছিল 1900? না, ঠিক আছে, আরটিসির সাথে সুভাষচন্দ্র বসুর কোনো কোয়েশ্চেন পরীক্ষাতে জিজ্ঞেস করে না, রিলেশনও নেই। চলো দেখো, আবুল কালাম আজাদের কথা যখন বলছি, আবুল কালাম আজাদ এনার ইনি ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, ঠিক আছে, যার কারণে এনার যে জন্মদিন, আবুল কালাম আজাদের যে জন্মদিন, দ্যাট ইজ 11th of November, 11ই নভেম্বর। এটা কি? এটা হচ্ছে আবুল কালামের বার্থডে, আবুল কালামের বার্থডে। তো আবুল কালাম আজাদের বার্থডেকে আমাদের ভারতবর্ষে ন্যাশনাল এডুকেশন ডে হিসাবে আমরা পালন করি। ন্যাশনাল এডুকেশন ডে হিসাবে আমরা পালন করি। কেন? কারণ যেহেতু তিনি ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, তাই তার জন্মদিনটাকে 11 নভেম্বর দিনটাকে আমরা ন্যাশনাল এডুকেশন ডে হিসাবে পালন করি। আবুল কালাম আজাদ ভারতের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস আমরা দেখব বা ভারত স্বাধীন হবার যে মুহূর্ত দেখব সেই সময়কালে। কেন? দেখো এনার সম্পর্কে আরো কয়েকটা পয়েন্ট লেখো। যেমন আবুল কালাম আজাদ ছিল কংগ্রেসের যুবতম প্রেসিডেন্ট। হ্যাঁ, তাহলে এটা লিখে রাখো, আবুল কালাম আজাদ was the youngest president of INC। ভারতীয় জাতীয় কংগ্রেসের যুবতম প্রেসিডেন্ট তিনি ছিলেন। শুধু কি তাই? এখান থেকে আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করে, শুধু ইয়াংগেস্ট নয়, আবুল কালাম আজাদ ওয়াজ দ্য, হ্যাঁ, লংগেস্ট লংগেস্ট প্রেসিডেন্ট, হ্যাঁ, লংগেস্ট টেনর প্রেসিডেন্ট অফ আইএনসি। অর্থাৎ জাতীয় কংগ্রেসের সব থেকে বেশি দিন ধরে যদি কেউ প্রেসিডেন্ট থেকে থাকে, সে হচ্ছে এই আবুল কালাম আজাদ। তাহলে আবুল কালাম আজাদের সম্পর্কে দুটো প্রশ্ন জিজ্ঞেস করা হয়, যে কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের যুবতম সভাপতিকে, সে হচ্ছে আবুল কালাম আজাদ। আবার জিজ্ঞেস করা হয় যে কংগ্রেসের সব থেকে দীর্ঘ সময় ধরে যিনি প্রেসিডেন্টশিপ করেছিলেন তিনি কে? তিনি হচ্ছেন আবুল কালাম আজাদ। ওকে, ভারতবর্ষে তিনি প্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন, এ কথাটাও বলে দিয়েছি। আচ্ছা, এবার আবুল কালাম আজাদ একটা বই লিখেছিলেন। হি রোট আ বুক তিনি একটি বই লিখেছিলেন। সেই বইটির নাম কি বলো? সেই বইটির নাম কি? ইন্ডিয়া উইন্স ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই বইটি তিনি লিখেছিলেন।
ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি তার লেখা। এবার এনার সঙ্গে আরো কয়েকটা কথা বলি। যেমন বিষয়টা হচ্ছে যে মৌলানা আবুল কালাম আজাদ 1912 সালে একটি পত্রিকার স্থাপনা করেছিলেন, ঠিক আছে? সো হি, লেখো পয়েন্টটা, started he started he started an উর্দু উইকলি। হ্যাঁ, তিনি একটি উর্দু সাপ্তাহিক পত্রিকা স্টার্ট করেছিলেন। সেটা কি? সেটার নাম ছিল আল হিলাল। সেটার নাম কি ছিল? আল হিলাল। এই আল হিলাল নামে তিনি একটি উর্দু পত্রিকা শুরু করেছিলেন, সাপ্তাহিক পত্রিকা। এটা কবে? এটা 1912 সালে। মনে থাকবে, এটা 1912 সালে। এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে বলেই এটা আমি পড়াচ্ছি। তাহলে হি স্টার্টেড অ্যান উর্দু অ্যান উর্দু উইকলি আল হিলাল 1912-তে শুরু করলেন। কিন্তু ঘটনা দেখো, এই আল হিলালকে 1914 সালে ব্যান করা হলো। বাট বাট ইট ওয়াজ বাট ইট ওয়াজ ব্যান্ড ইন 1914। কিন্তু এটা 1914 সালে তার এই আল হিলাল পত্রিকাকে ইংরেজ সরকার ব্যান করে দিল। ব্যান করে দেওয়ার ফলে কি হলো, তিনি একটা নতুন পত্রিকা শুরু করলেন। দেন হি স্টার্টেড আল বালাগ আল বালাগ নামে তিনি আর একটা নিউজ পেপার চালু করলেন, ঠিক আছে? এটা কবে? আল বালাগ 1915 সালে। তাহলে এই জায়গা থেকে খুঁটে খুঁটে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তাই আমরা বলে দিলাম কিন্তু যে আল হিলাল নামে 1912 সালে তিনি একটি উর্দুর উইকলি প্রকাশ করেছিলেন, কিন্তু 1914 সালে সেটিকে ব্যান করা হয় এবং তারপর তিনি 1915 সালে আল বালাগ নামে নতুন আরেকটি পত্রিকার সম্পাদনা শুরু করেন। ওকে, এটুকুন ক্লিয়ার হলো? ভেরি গুড। দেখো, আবুল কালাম আজাদ সম্পর্কে এর বাইরে আর কোনো কোয়েশ্চেন হয় না। তুমি সমগ্র ইতিহাস খুঁজে দেখবে, এটা হয় না, ঠিক আছে? আমরা ধীরে ধীরে দেখবা যে বিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আমরা পড়বো। মজার বিষয়, তোমরা যদি কেউ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখে থাকো তাহলে তোমরা দেখবে যে 90% কমন কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার 90% কমন কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে। সো এটা একটা ম্যাটার। সো চলো, কোনো চাপ নেই, সবটাই করানো হবে, শুধু তোমাদের যতটুকুন কাজ দেওয়া ততটুকুন করবে। আচ্ছা, আর একটা কথা বলি, এই যে উইকলি টেস্ট আমরা নিচ্ছি, উইকলি টেস্টে আমি কি করছি, আমি তোমাদের একটা নোট দিচ্ছি, তারপর কিছু একটা কোয়েশ্চেন দিচ্ছি, তারপরে আমি সেই কোয়েশ্চেনের আনসার কি দিয়ে দিচ্ছি। তোমরা কি করবে, যদি দায়িত্ববান ছাত্রছাত্রী হও, যদি সত্যি সত্যি চাহিদা থাকে যে বিসিএস অফিসার হব, তাহলে যে কোয়েশ্চেন পেপারটা তোমাদের দেওয়া হচ্ছে ভাই, সেই কোয়েশ্চেন পেপারের প্রত্যেকটা কোয়েশ্চেনকে নিয়ে একটু রিসার্চ করো। আমি কি বলেছি বুঝতে পেরেছো? দেখবা যে আনসার কিতে আমি কিছু ফুটনোট লিখে দিচ্ছি কি না, এটা আমার মাথাতে আসছে ওই কোয়েশ্চেন সম্পর্কে যেটা, সেটা ওখানে লিখে দিচ্ছি। বাট ওই কোয়েশ্চেন সম্পর্কে আরো আনুষঙ্গিক কিছু তো মনে রাখা যায় না। এটা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করবে। শুধু ওই উইকলি টেস্ট দিচ্ছি, এটা করলাম হয়ে গেল এমনটা নয়। ওই উইকলি টেস্টের জন্য অন্তত ঘন্টা দুয়েক সময় তোমাকে ওর পেছনে দিতে হবে, এটা কিন্তু আমি প্রত্যেককে বলছি। ওকে, চলো এরপর দেখো, এর বাইরে আর মোহাম্মদ আবুল কালাম আজাদের সম্পর্কে আর কিছু জিজ্ঞেস করার নেই, যা আছে এখানেই হয়ে গেল। আচ্ছা, আমরা সুভাষচন্দ্র বোসের কথা দেখছি এখানে। সুভাষচন্দ্র বোসের কথা যদি বলি, দেখো, সুভাষচন্দ্র বোস ভারতের ইতিহাসে একজন উপেক্ষিত নেতা, তাই না? একজন ট্রাজিক হিরো বলতে পারি আমরা। সো যাই হোক, এই বিষয়ে আমি এখন আর যাই না। সুভাষচন্দ্র বোস কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন প্রথমবারের জন্য, ফার্স্ট টাইম। সেটা হচ্ছে কবে না 1938-এ। 1938-এ তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন কিসের? আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। কোন সেশনে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন? সেটা হচ্ছে হরিপুরা সেশনে। কোন সেশনে? হরিপুরা সেশন। ওকে, হরিপুরা সেশনে। এবার
সেকেন্ড টাইম, ঠিক তার পরের বছর, সেকেন্ড টাইম 1939-এ, পরের 1939-এ পরের বছরই তিনি কিন্তু আবার কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আবার কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেটা কবে হন? সেটা কোন সেশনে হন? এটা হচ্ছে ত্রিপুরি সেশন, নট ত্রিপুরা, ইট ইজ ত্রিপুরি, ইট ইজ ইন মধ্যপ্রদেশ। ত্রিপুরি সেশন, হ্যাঁ। তাহলে ত্রিপুরি সেশনে তিনি আবার কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। কিন্তু এইবার যে ঘটনাটা ঘটে, দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করতেন শুধু সত্যাগ্রহের মাধ্যমেই স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে একটু বিপ্লবী আগ্রাসন ছিল, আর যে বিপ্লবী আগ্রাসনকে মহাত্মা গান্ধী একেবারেই পছন্দ করতেন না। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস প্রেসিডেন্ট প্রথমবার নির্বাচিত হবার পর তিনি চাননি যে কংগ্রেসের মতন একটা সর্বভারতীয় সংস্থা, সেই সংস্থায় এই সুভাষচন্দ্র বসুর মতন একজন এক্সট্রিমিস্ট থাকুক। তাই তিনি কি করলেন, এই ত্রিপুরি সেশনে গান্ধীজি সুভাষচন্দ্রের বিপরীতে একজন ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েছিলেন। তার নাম কি? পট্টভি পট্টভি সীতারামাইয়া। সীতারামাইয়া। পট্টভি সীতারামাইয়া। পট্টভি সীতারামাইয়াকে তিনি দাঁড় করিয়ে দিয়েছিলেন নেতাজির বিরুদ্ধে। কিন্তু পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে নেতাজি সুভাষচন্দ্র বোস 1939-এর প্রেসিডেন্ট হন। কিন্তু যেহেতু গান্ধীজির মনোনীত প্রার্থী হেরে গেছে, সেই হিসাবে গান্ধীজিও বললেন যে আমি আর এ সমস্ত কিছুর মধ্যে নেই, কারণ আমার কথা কেউ যখন দামই দিল না কংগ্রেস, সো আমি আর এর মধ্যে নেই। তো গান্ধীজির এই রাগ ভাঙাতে নেতাজি সুভাষচন্দ্রকেই মানুষ প্রেশার ক্রিয়েট করলো যে আপনি একটু বাপুর সঙ্গে কথা বলুন। গান্ধীজির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথোপকথন হলো। হওয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের গলা থেকে প্রেসিডেন্টশিপের যে মালা সেটা খুলে ওনার পায়ে দিয়ে বললেন, ইটস ওকে, আমি তাহলে কংগ্রেস ত্যাগ করছি। তারপর তিনি কি করলেন? কংগ্রেস ত্যাগ করলেন 1939 সালেই। 1939 সালে তিনি কংগ্রেস ত্যাগ করলেন। কংগ্রেস ত্যাগ করে তিনি নতুন একটি দল গঠন করলেন, যেটাকে আমরা বলি ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক। তাহলে ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয়েছে? 1939-এ গঠন হয়েছে ফরওয়ার্ড ব্লক। ওকে, এই পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে গল্প ক্লিয়ার? ভেরি গুড। এবার আসো, আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসুর যদি অটোবায়োগ্রাফির কথা ওঠে, অটোবায়োগ্রাফির কথা ওঠে, তাহলে মনে রাখবে যে ইন্ডিয়ান স্ট্রাগল, ইন্ডিয়ান স্ট্রাগল, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অটোবায়োগ্রাফি, ইন্ডিয়ান স্ট্রাগল। ঠিক? আচ্ছা, এবার আসো আমরা, নোট হয়েছে? মুছে দেবো তো এগুলো? হ্যাঁ স্যার। ওকে, চলো এরপর আমরা আলোচনা করি এম কে গান্ধীকে নিয়ে, মহাত্মা গান্ধীকে নিয়ে। দেখো, মহাত্মা গান্ধীর সম্পর্কে অনেক কিছুই বলার আছে, বাট এখানে যতটুকু নেক্সট কোয়েশ্চেনে যাব আমি। দেখো, মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফির কথা যদি বলি, মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফির কথা যদি বলি, তাহলে মনে রাখবে যে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, সত্যের সাথে আমার এক্সপেরিমেন্ট। ওকে, তো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা হচ্ছে গান্ধীজির অটোবায়োগ্রাফির নাম। পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে যে গান্ধীজির দ্বারা সম্পাদিত নিউজ পেপারগুলো কি ছিল, বা পত্রিকাগুলো বা ম্যাগাজিনগুলো কি ছিল। তো মনে রাখবা, গান্ধীজি দ্বারা সম্পাদিত যে সমস্ত নিউজ পেপার বলো বা ম্যাগাজিন বলো, সেগুলো ছিল হচ্ছে হিন্দ স্বরাজ, হিন্দ স্বরাজ, তারপর মনে রাখবে নবজীবন, নবজীবন পত্রিকা, তারপর মনে রাখবে ইয়াং ইন্ডিয়া, ইয়াং ইন্ডিয়া, তারপর মনে রাখবে ইয়াং ইন্ডিয়া, তারপর হরিজন, হ্যাঁ, হরিজন, ঠিক আছে, এইগুলো। তাহলে এই যে হিন্দ স্বরাজ, নবজীবন, ইয়াং ইন্ডিয়া, হরিজন, এগুলো সব হচ্ছে ভারতবর্ষে এসে তিনি করেছিলেন। আর একটা প্রসঙ্গে জিজ্ঞেস করে, তিনি সাউথ আফ্রিকাতে একটা পত্রিকা সম্পাদনা করতেন, সেটার নাম কি?
সাউথ আফ্রিকাতে তিনি যে পত্রিকাটা সম্পাদনা করতেন সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান অপিনিয়ন। কি নাম ছিল? ইন্ডিয়ান অপিনিয়ন। ইন্ডিয়ান অপিনিয়ন, ইন্ডিয়ান অপিনিয়ন। ক্লিয়ার? তাহলে মহাত্মা গান্ধীর সম্পর্কে আপাতত এটুকু, ইন্ডিয়ান অপিনিয়ন। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। তাহলে এই প্রশ্নের কি উত্তর হলো যে প্রথম সেশনে তেজ বাহাদুর সপ্রু। তেজ বাহাদুর সপ্রু শুধু প্রথম সেশন নয়, সবকটা সেশনে তিনি ছিলেন। আম্বেদকরও সবকটা সেশনে ছিলেন। মহাত্মা গান্ধী সেকেন্ড সেশনে ছিলেন। ওকে, ভেরি গুড। নাও, হু ওয়াজ ডেসক্রাইবড অ্যাজ দ্য দক্ষিণা পথবতী, মিনিং দ্য লর্ড অফ দ্য সাউদার্ন রিজন। দক্ষিণা পথবতী নামে কে পরিচিত? সময় রাখবে গৌতমীপুত্র সাতকর্ণী দক্ষিণা পথবতী, তার মানে সাউথ ইন্ডিয়ার কিং বলতে পারো, বা সাউথ ইন্ডিয়াকে যিনি অভিযান করে জয় করেছেন, দক্ষিণের পথপতি। ঠিক আছে, দক্ষিণ পথের রাজা। হ্যাঁ, তো দক্ষিণা পথবতী হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। এই গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিল বলতো? গৌতমীপুত্র সাতকর্ণী ছিল হচ্ছে সাতবাহন বংশের রাজা। সাতবাহন, সাতবাহন কিংডম। তিনি ছিলেন সাতবাহন কিংডমের রাজা। ওকে, সাতবাহন কিংডম কে প্রতিষ্ঠা করেছিল বলতো? এই সাতবাহন কিংডম এস্টাবলিশড বাই, ইএসটিডি বাই, এস্টাবলিশড এর শর্ট ফর্ম ইএসটিডি, এস্টাবলিশড বাই সিমুক, এস্টাবলিশড বাই সিমুক। তাহলে সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? সিমুক। আচ্ছা, এই সিমুক অর্থাৎ সিমুক বা সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? ক্যাপিটাল কোথায় ছিল? এক একটা প্রশ্ন যখন এমসিকিউজ পড়বে না, তার সম্পর্কে আরো ফার্দার কিছু একটা ইনফরমেশন নিয়ে কালেক্ট করে নিজেদের নোটের মধ্যে রাখবে। ওকে, আচ্ছা। আর তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির নোটটা মোটামুটি রেডি। আমি সবটা একবারে দেব না, আমি ধীরে ধীরে দেব, এবং ওটাকে প্রপার এক্সামিনেশন নিয়েই আমি দিব। ঠিক আছে না? শুধু নোট নয়, নোটের সাথে পরীক্ষাটাও চলতে থাকবে, তোমরা পড়ছো কিনা সেটাও আমি তো খেয়াল করব। ওকে, আর মোটামুটি আমি চাইবো আমি প্রত্যেকের, এখন আমি প্রত্যেককে ধরে ধরে ফোন করিনি, আমি প্রত্যেককেই ধরে ধরে ফোন করব, এবং সেখানে কিন্তু তোমাদের গার্জিয়ানদের কন্ট্যাক্ট নাম্বারটাও আমি কিন্তু কালেক্ট করব, এবং তোমাদের বাড়ির মা বাবার সঙ্গে বা যার যার লিগাল গার্জিয়ান আছে তাদের সঙ্গে কিন্তু আমি কথা বলবো তোমাদের পড়াশোনাটা ঠিকঠাক চলছে কিনা এই বিষয়ে। ওকে, আচ্ছা। তো সাতবাহন রাজধানী কোথায় ছিল বলতো? অমরাবতী, বা যেটাকে আমরা প্রতিষ্ঠান বলি। হ্যাঁ, প্রতিষ্ঠান বা অমরাবতী, অমরাবতীতে তাদের ক্যাপিটাল ছিল। ওকে, ভেরি গুড। আচ্ছা, স্যার, আর আমরা কি কি ক্যারেক্টার দেখতে পাচ্ছি? হ্যাঁ, বলো বলো। হ্যাঁ স্যার, বলছি অমরাবতী, অমরাবতী বলতে এখন যেটা অন্ধ্রের রাজধানী হচ্ছে ওই অমরাবতী, হ্যাঁ, একই, মানে এখন কি তার বর্তমান একই, একই। চলো, আচ্ছা দেখো অগ্নিমিত্রের কথা যদি বলি, অগ্নিমিত্র কে ছিল বলো? অগ্নিমিত্র ছিল সান অফ পুষ্যমিত্র শুঙ্গ, সান অফ পুষ্যমিত্র, পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গের ছেলে ছিল হচ্ছে অগ্নিমিত্র। ঠিক আছে, এবং মনে রাখবে যে কবি কালিদাস, কবি কালিদাস এই অগ্নিমিত্র এবং তার যে স্ত্রী মালবিকা, এই মালবিকা আর অগ্নিমিত্রের যে প্রেম কাহিনী বা তাদের যে ইতিহাস, সেটা নিয়ে তিনি একটি নাটক রচনা করেছিলেন যার নাম ছিল মালবিকাগ্নিমিত্রম। পরীক্ষায় এভাবে প্রশ্ন করা হয়েছিল যে মালবিকাগ্নিমিত্রম নাটকে, এরকম ছিল প্রশ্নটা, যে কবি কালিদাসের মালবিকাগ্নিমিত্রম নাটকের নায়ক কে? সো সেই নায়ক ছিল শুঙ্গ বংশের রাজা অগ্নিমিত্র। মনে থাকবে? তাহলে এটাও লিখে রাখো যে হিজ হিস্ট্রি ওয়াজ রিটেন ইন, his history was written in মালবিকাগ্নিমিত্রম, মালবিকাগ্নিমিত্রম। মালবিকাগ্নিমিত্রমের গ্রন্থের মধ্যে, নাটকের মধ্যে তাদের ইতিহাস লেখা আছে। কে? বাই কালিদাস, বাই কালিদাস, কালিদাসের দ্বারা লিখিত হয়েছে। আচ্ছা, আর কে আছে?
চলো, হয়ে গেল। যাই নেক্সট প্রশ্ন এবার তাহলে। তো এই প্রশ্নের উত্তর কি দাঁড়ালো সাতকর্ণী? চলো, হু ওয়াজ কল্ড দ্য প্রিন্স অফ পিলগ্রিমস? প্রিন্স অফ পিলগ্রিমস বলে আমরা কাকে বলবো? হ্যাঁ, প্রিন্স অফ পিলগ্রিমস। দেখো, প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয় হিউয়েন সাংকে। হিউয়েন সাংকে বলা হয় প্রিন্স অফ পিলগ্রিমস। ঠিক আছে, হিউয়েন সাং নোটের মধ্যে লিখবে যে হিউয়েন সাং ভারতে এসেছিল কার সময়কালে? না, হিউয়েন সাং came to India during the reign of REIGN, রেন মানে রাজত্ব। হিউয়েন সাং came to India during the reign of হর্ষবর্ধন। হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন। হর্ষবর্ধন যখন বললাম, তো হর্ষবর্ধন সম্পর্কে কয়েকটা কথা বলি। যেমন হর্ষবর্ধন তার রাজধানী প্রথমে ছিল কোথায়? থানেশ্বর। থানেশ্বর থেকে কোথায় রাজধানী স্থানান্তরণ করেছিলেন? হর্ষবর্ধন shifted his capital from থানেশ্বর টু কোথায়? কনৌজ। তাহলে হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরণ করেছিলেন। হর্ষবর্ধন কতগুলো তার লেখা কতগুলো নাটক বা কাব্য সংকলন রয়েছে সেটা পরীক্ষায় জিজ্ঞেস করে। হর্ষবর্ধন লিখেছিলেন কি বলো, রত্নাবলী নাটক। রত্নাবলী। আর কি লিখেছিলেন বলো তো? প্রিয়দর্শিকা। আর কি লিখেছিলে বলো তো? কি? নাগানন্দ। এই সমস্ত নাটক তিনি রচনা করেছিলেন হর্ষবর্ধন। ঠিক আছে, আর হর্ষবর্ধনের যিনি সভাকবি ছিলেন তার নাম কি ছিল? কোর্ট পোয়েট। তার কোর্ট পোয়েট কে ছিল বলো? বাণভট্ট। এই বাণভট্ট তিনি যেহেতু হর্ষবর্ধনের সভাকবি, তাই তিনি হর্ষবর্ধনের অটোবায়োগ্রাফি লিখেছিলেন, যেটাকে আমরা কি বলি? হর্ষচরিত তিনি রচনা করেছিলেন। আর হর্ষচরিতের পাশাপাশি আরেকটা গ্রন্থ মনে রাখবে, কাদম্বরী। এই কাদম্বরীটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। কাদম্বরী ওয়াজ অলসো রিটেন বাই কোর্ট পোয়েট বাণভট্ট। ওকে, বাণভট্ট গেল। আর কি আছে? চলো, এই পর্যন্ত আলোচনা হিউয়েন সাংকে নিয়ে হলো। আচ্ছা, ফাহিয়েন দেখতে পাচ্ছ, ফাহিয়েনের কিছু নোট নাও। যেমন ফাহিয়েন যখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্ব করছিল না, বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সেই সময় কিন্তু তিনি ভারতে এসেছিলেন। লিখে রাখো ফাহিয়েন। এটা বোধহয় ফুডের কোনো একটা শিফটে কোয়েশ্চেন করেছিল এই প্রশ্নটা। ফাহিয়েন। স্যার ওই হ্যাঁ, লাস্টে কি লিখেছেন? ওই ডাউট পেরোল নাকি? এটা কোর্ট পোয়েট, সরি, এটা কোর্ট পোয়েট। হ্যাঁ, কোর্ট পোয়েট। এটা কোর্ট তো COURT লিখেছিলাম। মিনিট, বুংভাং লিখবে না কিন্তু, জিজ্ঞেস করবে। কোর্ট পোয়েট বাণভট্ট হর্ষচরিত আর কাদম্বরী রচনা করেছিলেন। ফাহিয়েনের কথা যখন বলছি, ফাহিয়েন কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অর্থাৎ চন্দ্রগুপ্ত
সেকেন্ড। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন ভারতে এসেছিলেন। ওকে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভাতে কি ছিল বলতো? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভাতে নবরত্ন ছিল। নবরত্ন ছিল স্যার। হ্যাঁ, নবরত্ন, 9 জুয়েলস বা 9 জেমস যাদের আমরা বলি, নবরত্ন ওয়াজ ইন দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত সেকেন্ড। ওকে। আচ্ছা, আর কি? আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। কি প্রশ্ন বলতো? যখন দেখবে ওইটাকে কি বলে, দিল্লির ওইটাকে কি বলে বলতো, যেটা কুতুবউদ্দিন আইবক শুরু করেছিল, ইলতুৎমিশ শেষ করেছিল, এটাকে যেন কি বলে? কুতুব মিনার। ইয়েস, কুতুব মিনার। এই কুতুব মিনারের কমপ্লেক্সে একটা পিলারকে স্ট্যাবলিশ করা হয়েছে, একটা পিলারকে স্থাপন করা হয়েছে। এই পিলারটার নাম কি বলতো? মেহরুলি পিলার। নাম কি সেটা? মেহরুলি। বাইরে থেকে এনে পরে ওটাকে হ্যাঁ, মেহরুলি পিলার। এই মেহরুলি পিলারটা কার বলতো? এই মেহরুলি পিলারটা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের, মনে থাকে যেন। ঠিক আছে, সেখানে নোটের মধ্যে লিখে রাখো যে মেহরুলি পিলার was dedicated to চন্দ্রগুপ্ত সেকেন্ড। দ্বিতীয় চন্দ্রগুপ্তের জন্য মেহরুলি পিলার ছিল। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছি? ইবন বতুতা। দেখো, ইবন বতুতা কার সময় ভারতে এসেছিল বলো? ইবন বতুতা যখন তুঘলক বংশের রাজা মোহাম্মদ বিন তুঘলক, ঠিক আছে না? চলো, এটা মুছে দেবে এইটুকুন, স্ক্রিনে যা আছে মুছে দিই। স্যার। হ্যাঁ। আচ্ছা, চলো দেখো, ইবন বতুতা came to India during the reign of Muhammad bin Tughlaq। এখন একটা ঘটনা তোমাদেরকে আমি বলি। এই মোহাম্মদ বিন তুঘলককে, হ্যালো, হ্যাঁ আমি পড়াচ্ছি, হ্যাঁ করেছিলাম। ও, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম একটু দুপুরবেলা। ঠিক আছে, চলো, যেটা বলছিলাম কি, সেটা হচ্ছে, স্যার, হ্যাঁ বলো স্যার বলো বলো। বলছি একটু ইন্টারাপ্ট করব। হ্যাঁ বলো। বলছি কুতুব মিনারের সাথে মেহেরুলি পিলারের কি সম্পর্ক, হ্যাঁ, মানে খুবই ভালো। আরেকবার একটু অ্যাকচুয়ালি কুতুব মিনারের যে কমপ্লেক্সটা, মানে কুতুব মিনারের যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডের মধ্যে একটা আয়রন পিলার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, যেটা হচ্ছে সেই সময়ের যুগে একদম পিওর কোয়ালিটির স্টিল আমরা দেখতে পাই সেখানে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর সেইটাই হচ্ছে মেহরুলি পিলার। আর তো মেহরুলি ওকে। পিলারটা আসলে কার? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। সেটাকে ওখান থেকে নিয়ে ওখানে এস্টাবলিশ করা হয়েছে। আচ্ছা, ইবন বতুতা ভারতে এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলককে আমাদের ইতিহাস কিভাবে দেখেছে বলতো? পাগল রাজা বলে, তাই না? মোহাম্মদ বিন তুগলককে বলা হয় ওয়াইজেস্ট ফুল অফ ইন্ডিয়া তাকে বলা হয়। কিন্তু মোহাম্মদ বিন তুগলক যে পরিকল্পনাগুলো করেছিলেন, সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছিল বটে, কিন্তু তার পরিকল্পনাটা কিন্তু সত্যি সত্যি দেশের স্বার্থে ছিল, অর্থাৎ আমাদের ভারতের স্বার্থে ছিল। তো কেন ঐতিহাসিকেরা এনাকে এমনভাবে কলঙ্কিত করলেন এটা আমি বুঝতে পারি না। কিন্তু কেন বলতো, আমি এখনই বলে দিচ্ছি যে কেন ওনাকে ওয়াইজেস্ট ফুল বলা হচ্ছে। মোহাম্মদ বিন তুগলক রাষ্ট্র
রক্ষার জন্য বা রাষ্ট্রের মঙ্গলের জন্য পাঁচটি পদক্ষেপের কথা বলবো আমরা, ঠিক আছে? যাই হোক, তার আগে ইবন বতুতাকে শেষ করি। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিলেন এবং তার লিখিত যে গ্রন্থ তার লিখিত গ্রন্থের নাম লিখে রাখো রেহেলা। এটা পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, রেহেলা এবং আরেকটা আছে সফরনামা আর রেহেলা। সফরনামা, রেহেলা, এটা তার গুরুত্বপূর্ণ গ্রন্থ। ওকে, আচ্ছা, এই যে বললাম মোহাম্মদ বিন তুগলককে আমরা যে পাগলা রাজা বলছি, কেন বলছি দেখো। আচ্ছা, পয়েন্টে এভাবে লেখো যে মোহাম্মদ বিন তুগলক was called the wisest fool of India because of 5 reasons। 5টি কারণের জন্য তাকে কি বলা হয়? ওয়াইজেস্ট ফুল বলা হয়। 5টি কারণ কি কি? 1 নম্বর, সবার প্রথমে যে কাজটি তিনি করেছিলেন সেটা হলো ক্যাপিটাল শিফটিং ফ্রম দিল্লি টু দৌলতাবাদ। দিল্লি থেকে দৌলতাবাদে তিনি রাজধানী স্থানান্তরণ করেছিলেন। এটা তার একটা ভুল পদক্ষেপ ছিল, কিন্তু আসলে তিনি কি চেয়েছিলেন বলতো? তিনি চেয়েছিলেন যে যেহেতু দিল্লি হচ্ছে উত্তর ভারতে পড়ে এবং যেহেতু উত্তর পশ্চিম দিয়ে বিদেশি শত্রুর আক্রমণ বারবার হয়েছে, তাই রাজধানীকে রক্ষা করতে গিয়ে দেশের অন্যান্য স্থানকে রক্ষা করা হয়ে ওঠে না। সেই কারণে উনি ভাবলেন যে যদি আমি দক্ষিণ ভারতে নিয়ে যেতে পারি, রাজধানী দৌলতাবাদে নিয়ে যেতে পারি, তাহলে কি হবে না, তাহলে আমার রাজধানী নিয়ে চাপ থাকবে না। বিদেশি শত্রু আসলে আমি আমার প্রভিন্সগুলোকে, আমি আমার এলাকাগুলোকে রক্ষা করতে পারবো। এইরকম একটা, তাহলে এই মোটোটা কি খারাপ নাকি? এটা তো ভালো মোটো। এই ভালো মোটো নিয়ে উনি রাজধানী স্থানান্তরণ করলেন, কিন্তু বিপদটা হলো যে দিল্লি থেকে দৌলতাবাদে জনগণের পুরো মুভমেন্ট করাটা এটা খুবই কষ্টসাধ্য ছিল, কারণ তখন তো যানবাহন ব্যবস্থা ছিল না। এবং এটা বলা হয় জানো, যখন দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তরণ করা ছিল, তখন দিল্লিতে বাতি দেওয়ার লোক ছিল না, দিল্লি পুরো শ্মশানে পরিণত হয়েছিল, এটা বলা হয়। অনেক লোকের মৃত্যু ঘটেছিল সেই সময়, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। যাই হোক, এটা একটা কারণ। 2 নম্বর কারণ কি দেখো, স্টেটমেন্ট বেসড কোশ্চেনের জন্য কিন্তু আমি এগুলো বলছি। স্টেটমেন্ট বেসড, যে এই কারণের জন্য, নিম্নের কোন কারণটির জন্য তাকে ওয়াইজেস্ট ফুল বলা হয়, এই জন্য। আরেকটা কি, আরেকটা ছিল হচ্ছে ডাবল ট্যাক্স ইন দোয়াব রিজন। ডাবল ট্যাক্স ইন দোয়াব রিজন। এই দোয়াব রিজনের যে ডাবল ট্যাক্স তিনি আরোপ করেছিলেন, এটা দেখো, দেশের উন্নতি করতে গেলে অর্থের প্রয়োজন, আর অর্থের জন্য কি দরকার? ট্যাক্স কালেক্ট করতে হবে। তো ট্যাক্স কোত্থেকে কালেক্ট করতে হবে? দেশের যে অঞ্চলে বেশি সম্পদ সেখান থেকে। এবার দেখো, গঙ্গা এবং যমুনা এর যে দোয়াব অঞ্চল, যেটাকে আমরা কনৌজ বলছি, কনৌজের ওই এলাকাটা, ওই এলাকাতে তিনি কি করেছিলেন না, ট্যাক্স ডাবল করে দিয়েছিলেন। কারণ দুই পাশে দুটো বিরাট বড় বড় নদী, আর মাঝখানের এলাকাটাতে প্রচুর পরিমাণে ফসলাদি ফলতো, যার কারণে ওই জায়গার মানুষেরা খুব সমৃদ্ধশালী ছিল। তাই তিনি ভাবলেন দেশের অন্যান্য জায়গায় ট্যাক্স ডাবল না করে ওই জায়গা যেহেতু উন্নত, ওখানে ট্যাক্সটাকে ডাবল করি। তো এটাও ফেল হলো। এই কারণের জন্যও তার ওই জায়গাটাতে অনেক প্রবলেম হলো। 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে, তিনি ভাবলেন যে দামি দামি যে মুদ্রাগুলো থাকে, স্বর্ণ মুদ্রা বা রূপোর মুদ্রা যেগুলো, সেগুলো রাজকোষ থেকে বাইরে বের করব না। তাহলে কি করব? তাহলে আমি টোকেন কারেন্সি বের করি, নকল মুদ্রা, যেটা তামা দিয়ে হবে। এই নকল মুদ্রা বের করার ফলে কিন্তু তার বিরাট বড় ক্ষতি হয়েছিল।
যেই কামারবাড়ি থেকে লাখো লাখো মুদ্রা তৈরি হতে শুরু করলো। সো ইন্ট্রোডাকশন অফ টোকেন কারেন্সি, এটা তার একটা ভুল সিদ্ধান্ত ছিল। ইন্ট্রোডাকশন অফ টোকেন কারেন্সি, টোকেন কারেন্সি এটাও তার একটা ভুল সিদ্ধান্ত ছিল। 4 নম্বর পয়েন্টে বলতে পারো যে তিনি ইরাক অ্যাটাক করতে চেয়েছিলেন, অ্যাটাক অন ইরাক, আর এই ইরাক অ্যাটাক ফেল হয়েছিল, এটা তার একটা বড় ব্যর্থতা। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে কুমাউন অ্যাডভেঞ্চার, কুমায়ুন হিল, কুমায়ুন হিল অ্যাডভেঞ্চার, কুমায়ুন হিল অ্যাডভেঞ্চার। এই 5টি কারণের জন্য, এই 5টি কারণই বিফল হয়েছিল, যার কারণে তাকে ওয়াইজেস্ট ফুল অফ ইন্ডিয়া বলা হয়। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর কি দাঁড়ালো? হু ওয়াজ কল্ড দ্য প্রিন্স অফ পিলগ্রিমস? দ্যাট ইজ হিউয়েন সাং। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে দ্য টাইটেল রাজা ওয়াজ কনফার্ড টু রামমোহন বাই হুইচ মুঘল এম্পায়ার? রামমোহন রায়কে রাজা উপাধি কোন মুঘল সম্রাট দিয়েছিলেন? বি হবে স্যার। দেখো, সেটা হচ্ছে আকবর সেকেন্ড, দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। এটা কেন? ভালো করে শোনো। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্য, তাদের যে প্রভিন্সগুলো ছিল তারা একে অপরের স্বাধীন হয়ে গেল। তার মধ্যে বাংলাও পড়ে, তার মধ্যে অযোধ্যাও পড়ে, তার মধ্যে হায়দ্রাবাদও পড়ে। ঠিক আছে? এবার এই 3টি জায়গার শাসক, অবধের শাসক সুজাউদ্দৌলা, বাংলার শাসক মীর কাসিম, আর 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 বলো আর হায়দ্রাবাদের শাসক নিজাম, এই কয়জনকে একত্রে ইংরেজরা পরাজিত করেছিল। কোন যুদ্ধে? 1764 সালের যে বক্সার যুদ্ধ হয়েছিল সেটাতে। এই বক্সার যুদ্ধে এবং মোগলদের তরফ থেকে হায়দ্রাবাদ নয়, মোগলদের তরফ থেকে এই আকবর, দ্বিতীয় আকবর, এরা পরাজিত হয়েছিল, যার কারণে এরা ইংরেজ সরকারের দাসে পরিণত হয়ে গেছিল। একবার কল্পনা করো যে মোগল সাম্রাজ্য তারা ইংরেজদের দাসে পরিণত হচ্ছে এই বক্সার যুদ্ধের পরে। তো সেই সময় মোগল সাম্রাজ্যের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করিল কোম্পানি, আর মোগল যে শাসক তখন হবে বা রাজা হবে বা সম্রাট হবে, তাদেরকে ইংরেজ সরকার ভাতা দেওয়া চালু করলো, যে আপনাদের আর শাসন ভারের দেখার দরকার নেই, আপনাদের আমরা কি দেব না, ভাতা দেব। আর এই দ্বিতীয় আকবরকে ইংরেজরা কম পরিমাণে ভাতা দিচ্ছিল, যে টাকাটা বাৎসরিক দিচ্ছিল সেটা খুব কম। তো রাজা রামমোহন রায়কে এ পাঠিয়েছিল যে তুমি একটু ভাই যাও, গিয়ে ইংল্যান্ডে গিয়ে তুমি ওদের সঙ্গে কথা বলো, ব্রিটিশদের সঙ্গে কথা বলে দেখো আমার ভাতাটা বাড়ানো যায় কিনা। আর যেহেতু ইংরেজদের সাথে রামমোহনের ভালো সম্পর্ক ছিল, সেই জন্য এই রামমোহন রায় আকবর সেকেন্ডের তরফ থেকে ব্রিটেনে গিয়েছিল, যাতে এর মোগল সম্রাটের ভাতাটা যাতে বাড়ানো যায় সেই জন্য। তো যাই হোক, রাজা রামমোহন রায়ের যাওয়াতে একটু লাভ হয়েছিল, সামান্য পরিমাণ অর্থ বৃদ্ধি করা হয়েছিল, যার কারণে এই দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল। গল্পটা মনে থাকবে না সারা জীবনের জন্য? ক্লিয়ার হলো ব্যাপারটা, যে কেন রাজা রামমোহন বলছি আমরা? আসলে রামমোহন রায় তো রাজা নয়, রামমোহন রায়কে যেহেতু রাজার পক্ষ থেকে তিনি গিয়েছিলেন এবং রাজার স্বার্থে কাজ করেছিলেন, তাই আর কি, এরকম একটা ব্যাপার। ওকে, বেশ, ছেড়ে দাও। তাহলে রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল মোগল সম্রাট দ্বিতীয় আকবর। আচ্ছা, এখানে রাজা রামমোহন রায় সম্পর্কে কয়েকটা কথা আমরা বলি। যেমন রাজা রামমোহন রায় যখন দেখি, তখন আমার মনে পড়ে যে 1818 সালে তিনি কি করেছিলেন বলতো? রাজা রামমোহন রায় 1818 সালে একটা সভা তৈরি করেছিলেন। সভাটার নাম কি? আত্মীয় সভা। কি নাম? আত্মীয় সভা। হ্যাঁ, রাজা রামমোহন রায় 1818 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন।
এবং ঠিক তার 10 বছর পরে 1828 সালে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, মনে থাকবে। তাহলে আত্মীয় সভা 1818, 10 বছর পর 1828-এ ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় তৎকালীন সময়ে হিন্দু ধর্মের যে সমস্ত গোড়ামি পন্থা ছিল বা যে সমস্ত রিজিড যে রিচুয়ালস গুলো ছিল, সেই রিচুয়ালস গুলোকে তিনি প্রতি পদে পদে কি করতেন, মানে সেটার বিরোধিতা করতেন। যার কারণে তিনি ইংরেজদের সহযোগিতায় যেমন সতীদাহ প্রথার মতন একটা কুপ্রথাকে বন্ধ করেছিলেন। যার কারণে রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের নবজাগরণের পথিক বা পিতা। ওকে, ফাদার অফ হি ইজ কল্ড ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁস। ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁস তাকে বলা হয়। কেন বলা হয় আরো একবার শোনো। তিনি লর্ড বেন্টিং এর সাথে তার ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে। with the help of William Bentinck he abolished সতী প্রথা বা সতী দাহ প্রথা, যাই বলো না কেন, সতী প্রথা বা এটাকে কি বলে, সতীদাহ প্রথা তিনি বন্ধ করেছিলেন, নির্মূল করেছিলেন। কবে? ইন 1829, 1829 সালে। ওকে। আবার বললাম, যেহেতু উইলিয়াম বেন্টিং এর সাথে খুব ভালো রিলেশন ছিল, ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্যের শিক্ষাকে তিনি ভালো মনে করতেন, তাই ভারতবর্ষে ইংলিশ মিডিয়ামের পড়াশুনো চলবে বা সরকারি ইনস্ট্রাকশনগুলো ইংরেজিতে আসবে, এটাও কিন্তু তিনি লাগু করিয়েছিলেন। ওকে, তো এখানে পয়েন্টটা কিভাবে লেখো যে ইংলিশ এডুকেশন was introduced in 1835 by Macaulay with the support of Raja Rammohan Roy and William Bentinck। তাহলে উইলিয়াম বেন্টিংক এবং রাজা রামমোহন রায়ের সহযোগিতায় ম্যাকলে 1835 সালে ভারতবর্ষে ইংলিশ এডুকেশন ইন্ট্রোডিউস করেছিলেন। যাক, আপাতত এই পর্যন্ত আমাদের। আচ্ছা, রাজা রামমোহন রায় ওনার এই দুটো নিউজ পেপারের নাম লিখে রাখো। রাজা রামমোহন রায়ের দুটো নিউজ পেপার বা ম্যাগাজিন, যাই বলি না কেন, সেটা হচ্ছে, একটা হচ্ছে সংবাদ কৌমুদি, আর একটা কি ছিল বলতো, আর একটা ছিল হচ্ছে গিফট টু মনোথিস্ট। এই দুটো সংবাদপত্র তিনি সম্পাদনা করতেন, সংবাদ কৌমুদি অ্যান্ড গিফট টু মনোথিস্ট। ওকে, আশা করছি এটা কমপ্লিট নোট হয়েছে তোমাদের। ওকে, হ্যাঁ স্যার। বলছি স্যার 8টা বেজে গেছে, আমাদের তো 8:30 থেকে আবার আছে বললেন। 8টা বেজে গেছে না? তাহলে হ্যাঁ বেরিয়ে গেছে স্যার। এই 3-4টে করেই। আচ্ছা, চলো তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট।